লামিন ইয়ামাল ইনজুরিতে এবং সান সিরো ভেঙে ফেলার পেছনের কাহিনী, পাশাপাশি রুবেন আমোরিমের পদত্যাগের গুঞ্জন, সবকিছু নিয়ে আজকে আমাদের ভিডিওতে কথা বলবো। হেই হ্যালো, কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে। দেরি না করে শুরু করা যাক। সো প্রথমে শুরু করি বার্সার থেকে কিছু খবর নিয়ে, যেখানে লামিন ইয়ামালের ইনজুরি, ফ্র্যাঙ্কি ডিয়ং এর নতুন কন্ট্রাক্ট এবং বার্সার সুপার লিগ থেকে নিজেদের উইথড্র করে নেওয়ার ব্যাপারটা। প্রথমে লামিন ইয়ামাল ইনজুরিতে পড়ছে। সো লামিন ইয়ামাল তার বয়স 18 হওয়ার পরে এই নিয়ে দ্বিতীয়বার তার কোমরের মধ্যে, কোমর বললে ভুল হবে, বুঝে নেন। সো সে ওইখানে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইনজুরিতে পড়ছে। এটা কি ইনজুরি নাকি, ওইটা নিয়ে আমাদের আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আসবে, ওইটা দেখেন। সো এই নিয়ে সে দ্বিতীয়বারের মতো ইনজুরিতে পড়ছে। এখন লামিন ইয়ামাল যদি এইভাবে ইনজুরিতে পড়তে থাকে, আমরা সবাই জানি যে নেইমার হচ্ছে লামিন ইয়ামালের আইডল, রাইট? এন্ড লামিন ইয়ামাল তার মাঠের স্কিল কিন্তু মেসির থেকে বেশি নেইমারকে রিফ্লেক্ট করে, এটা আপনারা সবাই জানেন। এবং যদি খেলাটা ভালোভাবে দেখেন তাহলে ওইটা আপনারা বুঝতে পারবেন। সো নেইমারকে আমরা দেখতাম মাঠের মধ্যে এইভাবে ম্যাজিক দেখাইতে, এন্ড লামিন ইয়ামাল ডুইং দ্য সেম থিং। সো নেইমারকে আইডলাইজ করতে গিয়ে নেইমারের মাঠের খেলা আইডলাইজ কর ভাই, প্রবলেম নেই, বাট মাঠের বাহিরের যে নেইমারের ক্যারেক্টারিস্টিক ছিল ওইগুলা আইডলাইজ করতে যাইস না। সো লামিন ইয়ামালের কাছে আর কি আমার এটা একটা অনুরোধ। লামিন ইয়ামাল তার ওইখানে ইনজুরি পড়ছে, যার কারণে আপাতত নিউজ অনুযায়ী প্রায় 2-3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে। এন্ড আগামী যে সেভিয়ার যে ম্যাচটা আছে ওইটা সে মিস করতে যাচ্ছে। এন্ড ইন্টারন্যাশনাল ব্রেকের পরে সম্ভবত প্রথম ম্যাচটা খেলতে পারবে না, ওইটা আর কি ফিফার রুলস অনুযায়ী প্রথম ম্যাচটা খেলতে পারবে না। সো তারপরের ম্যাচে আশা করি ইনশাল্লাহ সে মাঠে ফিরে আসবে। অ্যান্ড গোয়িং অন টু আওয়ার নেক্সট নিউজ, বার্সা থেকেই ফ্র্যাঙ্কি ডিয়ং তার কন্ট্রাক্ট রিনিউ করছে বার্সায়। এখন ফ্র্যাঙ্কি ডিয়ং এর সাথে বার্সা অনেকদিন ধরেই কন্ট্রাক্ট রিনিউ এর ডিসকাশন করে যাইতেছিল। অ্যান্ড ফাইনালি আজকে দেখলাম ফাব্রিজিও এটা নিয়ে কথা বলছে। আমি গতকালকেই টুইটারের মধ্যে ঘাটে জিনিসটা দেখি, বাট ততক্ষণে আমি ভিডিও আপলোড করে দিয়েছিলাম আমাদের গতকালকে ভিডিওটা। সো ফ্র্যাঙ্কি ডিয়ং মৌখিকভাবে রাজি হয়েছে যে বার্সায় তার নতুন কন্ট্রাক্ট করবে, যেটা 2029 সাল পর্যন্ত ভ্যালিড থাকবে। 2029-এর জুনের 30 তারিখ পর্যন্ত আর কি, মানে 2029-এর লাস্ট যে সিজন সামার ট্রান্সফার উইন্ডো লাস্ট ডেট পর্যন্ত আর কি তার কন্ট্রাক্ট ভ্যালিড থাকবে। আশা করি খুব শীঘ্রই অফিসিয়ালি ঘোষণা আসবে, এই জিনিসটা আপনারা জানাই রাখলাম আর কি। তৃতীয়ত বার্সা থেকে, বার্সা অ্যান্ড রিয়াল মাদ্রিদ, স্পেশালি দুইটা টিম স্পেনের মধ্যে মিলে তারা, স্পেশালি বার্সা এন্ড রিয়াল মাদ্রিদ থেকে পার্সিও ছিল চ্যাম্পিয়ন্স লিগের মতো আলাদা একটা লিগ, সুপার লিগ এস্টাবলিশ করার। সো এটা নিয়ে বার্সা মাঠে নামার পরে বার্সা এন্ড রিয়াল মাদ্রিদ কিন্তু স্বভাবতই ইউএফার রাগের শিকার হয়। কিন্তু রিয়াল মাদ্রিদ অনেক এস্টাবলিশড একটা ক্লাব, বা ওদের ফিনান্সিয়াল ক্ষমতা আছে ইউএফা কে টেক্কা দেওয়ার মতো। বাট বার্সেলোনার রাইট নাও ওই ক্ষমতা নাই যে ইউএফার সাথে লড়াই করে যাবে এই নিয়ে আর কি। বাট যেই কারণে বার্সা আগাই যাইতেছিল সুপার লিগের দিকে, সুপার লিগ যদি এস্টাবলিশ হইতো এন্ড বার্সা ওইখান থেকে অনেক ভালো একটা মুনাফা পাইতে পারতো। তো ওইটার জন্য আর কি বার্সা ওই দিক থেকে আগাইতেছিল। কারেন্টলি আজকে নিউজ অনুযায়ী বার্সা সুপার লিগের যে কনসেপ্ট ওইখান থেকে নিজেদের উইথড্র করে নিয়েছে, এবং বর্তমানে রিয়াল মাদ্রিদ একাই এই সুপার লিগের ব্রাজিলের মধ্যে, পাপা পেরেজ আর কি, রিয়াল মাদ্রিদ বললে জিনিসটা ভুল হবে, পেরেজ একাই এই জিনিসটার মধ্যে আছে। সো বার্সার এই সুপার লিগের কনসেপ্টটাকে নিজেদেরকে উইথড্র করে নেওয়ার ফলে বার্সার সাথে ইউএফার যে একটা সম্পর্ক ছিল, এটা রিসেন্টলি দেখা যাইতেছে যে আমরা পিএসজির ম্যাচের মধ্যে দেখি ইউএফার প্রেসিডেন্ট পর্যন্ত মঞ্জুকের মধ্যে উপস্থিত ছিল, পাশাপাশি এই পিএসজির প্রেসিডেন্ট নাসার আল খেলাফি পর্যন্ত ওইখানে উপস্থিত ছিল। নাসার আল খেলাফি কিন্তু সম্পূর্ণটাই এই প্রকাশ্যে কিন্তু এই সুপার লিগের বিরুদ্ধে কথা বলছিল। তো এটাই আর কি, কারণ ইউএফার আই থিঙ্ক আমার যতটুকু মনে পড়ে ইউএফার কোনো একটা পদের মধ্যে সে আছে, নাসার আল খেলাফি, আমার এখন ক্লিয়ারলি মনে পড়তেছে না। সো নাসার আল খেলাফি এন্ড ইউএফার প্রেসিডেন্ট বার্সা প্রেসিডেন্টকে ম্যাচের পর একটা পার্টিতে স্পট করছে, এন্ড ওইখান থেকে আর কি নিউজটা আসছে যে বার্সা সুপার লিগ থেকে নিজেদেরকে উইথড্র করে নিয়েছে। সো পার্সোনালি আমার এইটা নিয়ে কোনো কথা বলার নাই, কারণ
আমরা ভাই ফিনান্সিয়ালি অনেক দুর্বল, এই মুহূর্তে আমাদের এসব ক্যাচালের মধ্যে যাওয়ার দরকার নাই। গোয়িং অন টু আওয়ার নেক্সট নিউজ, সান সিরো ভেঙে ফেলা হচ্ছে। সান সিরো কি যারা জানেন না, আশা করি ফুটবল যারা দেখেন, আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন যে সান সিরো কি। সান সিরো হচ্ছে ইতালির এসি মিলান এবং ইন্টার মিলানের স্টেডিয়াম, রাইট? সো এই স্টেডিয়ামটা 1935 সালে প্রথমে ওইটাকে প্রায় 35,000 এর ক্যাপাসিটি নিয়ে বানানো হয়, অলমোস্ট 100 বছর, রাইট? সো এইখানে অনেকের স্মৃতি আছে। ইটালির বলতে পারেন যে ইটালির ফুটবলের শুরুটাই হয়েছে এই সান সিরোর মধ্যে দিয়ে, অ্যান্ড ইটালির ফুটবলের মধ্যে যে একটা রেভলিউশন হয়েছে ওইটা সান সিরো থেকে। সো ইটালির মানুষের এই ইন্টার মিলান এবং এসি মিলানের ফ্যানদের এই সান সিরোর প্রতি আলাদা একটা টান আছে। এখন ইউএফা থেকে সান সিরোর যে ইন্টার মিলান এবং এসি মিলানকে চাপ দেওয়া হয়েছে, কারণ তাদের স্টেডিয়াম অনেক পুরনো হয়েছে, 100 বছরের, অ্যান্ড ইউএফার কারেন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী এই স্টেডিয়াম যায় না। তো তাদেরকে এই স্টেডিয়াম ভাঙা নতুন একটা স্টেডিয়াম সান সিরোর পাশেই আরেকটা স্টেডিয়াম বানাবে। ইতালির গভর্নমেন্ট থেকে এই স্টেডিয়ামটা আই থিঙ্ক 160 মিলিয়নের মতো ইউরোতে এসি মিলান এবং ইন্টার মিলানের কাছে বিক্রি করেছে। তারা এটাকে ভাঙা নতুন আরেকটা স্টেডিয়াম বানাইবে, এন্ড পুরোপুরি ভাঙবে বললে ভুল হবে। স্টেডিয়ামের দ্বিতীয় তলার যে অংশটা আছে ওইটা থাকবে, এন্ড ওইটার সাথে আর কি নতুন স্টেডিয়ামের একটা অংশ জোর, মানে নতুন আর পুরনোর একটা আর কি মিক্সরন হিসাবে ধরতে পারে। সো এটা আর কি আপনার জানানো দরকার, ওই জিনিসটা এক্সপ্লেন করি। যারা ভাবতেছেন যে ভেঙে ফেলা হইতেছেন, না, পুরোপুরি ভেঙে ফেলা হচ্ছে না, ওইটা নতুন এবং পুরনোর একটা সংমিশ্রণ, এবং ইউএফআর রুলস এর কারণে এটা যতটুকুই ভাঙার কথা চলেছে ওইটা আর কি আসছে। এখন আসি এনজো ফার্নান্দেজকে বিক্রি করতে রাজি চেলসি। সো চেলসি এনজো ফার্নান্দেজকে বিশ্বকাপের পরে 120 মিলিয়নের রেকর্ড ফি দিয়ে, প্রিমিয়ার লিগের রেকর্ড ট্রান্সফার ফি 120 মিলিয়ন দিয়ে তাদেরকে এনজো ফার্নান্দেজকে নিজের দলে বেড়াইছিল। এন্ড এনজো ফার্নান্দেজ প্রথমে একটু স্ট্রাগল করলো, বাট মানায় নিছে দলের সাথে, এন্ড প্রত্যেকটা ম্যাচের মধ্যে সে দেখাইতেছে কেন তাকে সে তার 120 মিলিয়ন দিয়ে কিনেছিল। এখন গত এই ট্রান্সফার উইন্ডোর পর থেকে একটা লিঙ্ক আসতেছিল যে এই রিয়াল মাদ্রিদের সাথে এনজো ফার্নান্দেজের, রিয়াল মাদ্রিদ মিডফিল্ডের মধ্যে একটা ব্যাকআপ খুঁজতেছে, ব্যাকআপ বলতে ফিউচার তাদের সিকিউর করতে যাচ্ছে। এন্ড রিয়াল মাদ্রিদের এই রাডারের মধ্যে এনজো ফার্নান্দেজের পাশাপাশি কিন্তু অ্যালেক্সিস ম্যাকালিস্টারও পর্যন্ত ছিল, আছে এখনো। সো ওইটা নিয়ে আমরা আরো একদিন কথা বলবো, আপাতত অ্যালেক্সিস ম্যাকালিস্টারের সাথে কোনো নিউজ নাই। সো চেলসি থেকে রিয়াল মাদ্রিদ কে জানানো হয়েছে যদি তারা এনজো ফার্নান্দেজকে কিনতে চায় তাহলে তাদেরকে মিনিমাম তারা যে 107 মিলিয়নের যে নেট যেটা আছে বেস যে প্রাইস দিয়ে তারা কিনছিল এনজো ফার্নান্দেজকে, তার থেকে বেশি অ্যামাউন্ট পে করতে হবে। সো এনজো ফার্নান্দেজের জন্য 107 মিলিয়নের বেশি মানে পে করা কোনো বাই, আপনি যদি দেখেন এই লাস্ট সামার ট্রান্সফার উইন্ডোতে যেই সাইনিং গুলা হয়েছে, ফ্লোরিয়ান উইটস, তারপরে আপনার বেঞ্জামিন ইসাক বলেন, এরপরে ফ্রিংফং, ইকিতিকে, লিভারপুল আর কি যে সাইনিং গুলা করছে, এত দাম মানে হাই প্রাইস দিয়ে সাইনিং করছে, যেগুলো এখন পর্যন্ত কিন্তু ডেলিভার করে নাই, সেই অনুযায়ী এনজো ফার্নান্দেজ কিন্তু ডেলিভার করছে। এন্ড প্রিমিয়ার লিগের হিস্ট্রিতে অনেক আমরা সাইনিং দেখছি, বড় সাইনিং যেগুলো ফ্লপ করছে, 100 মিলিয়নের যে গ্রিলিশকে দেখেন, অ্যান্টনিকে দেখেন, আর অনেক অহরহ উদাহরণ আছে, তো তারা ফেল করছে। বাট এনজো ফার্নান্দেজ এখানে মানায় নিছে, এন্ড ভালোই মানায় নিছে, রাইট? তো চেলসি রিয়াল মাদ্রিদকে এইটা জানাইছে যদি তারা তাকে কিনতে চায় তাহলে 107 মিলিয়নের উপরে অফার করতে হবে। আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ এত টাকা অফার করবে না, এই না যে তারা এনজো ফার্নান্দেজ বলে অফার করবে না, এই কারণ যে তারা রিয়াল মাদ্রিদ কখনো প্লেয়ার টাকা দিয়ে কিনে না, এটা আপনারা সবাই জানেন। তো এটা নিয়ে আমার কিছু আজকে নতুন করে বলার নাই। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, রুবেন আমোরিমের সেক হওয়ার গল্প চলতেছে মাঠের মধ্যে, কিন্তু অলরেডি আপনারা সবাই জানেন রুবেন আমোরিম মানে সেক না, সরি আমি সেক শব্দ বলে দিছি, পদত্যাগের কাহিনী চলতেছে। রুবেন আমোরিম যথাসম্ভবত বর্তমান নিউজ অনুযায়ী তার ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচের পজিশন থেকে সে পদত্যাগ করতে পারে, মানে এই চাকরি সে নিজে থেকে ছাইড়া পালাই যেতে পারে। কেন পালাইবে না ভাই, ওর যে একটা অবস্থা ম্যানচেস্টার ইউনাইটেডে আছে,
এই অবস্থা যদি চলতে থাকে ওরে পালাইতে হইব, কোনো কাহিনী নাই এখানে। তো এবং পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাকে চেক করার একটা কাহিনী আছে। এন্ড এই জিনিসটা আরো কনফার্ম হচ্ছে কেন, আমরা গতকালকে নিউজে কিন্তু বলি, যারা নিউজটা দেখেন নাই দেখাইছো। এই জন্যই বলি আমাদের ফুটবল নিউজ, ডেইলি ফুটবল আপডেটস দেখেন, আমরা ভাই পুরো দুনিয়া থেকে খুঁজা নিউজ আপনাদেরকে জানাই। তো গতকালকের আমাদের ডেইলি ফুটবল আপডেটসে আমি জানাই যে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের পরবর্তী কোচের জন্য দুইটা অপশন অলরেডি এক্সপ্লোর করছে। এক হচ্ছে আপনার ক্রিস্টাল প্যালেসের কোচ অলিভার গ্লাসনার এবং অন্যদিকে আপনার কোমো এর কোচ সেস্ক ফাব্রিগাস। তো এই কাহিনী যখন মাঠের মধ্যে ছড়াই গেছে, তাহলে সম্ভবতই কোনো না কোনো ঘটনা ম্যানচেস্টার ইউনাইটেডের রুবেন আমোরিমের সাথে চলতেছে, রাইট? তো রুবেন আমোরিম স্যাক হওয়ার আগেই, মানে অপমানিত হওয়ার আগে সে চিন্তাধারা বলে করতেছে আমি পদত্যাগ করে দেব। তো এইটাই হচ্ছে আর কি বর্তমানে রুবেন আমোরিম এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কাহিনী। সত্যি বলতে পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি রুবেন আমোরিমের ভবিষ্যৎ ম্যানচেস্টার ইউনাইটেডে দেখছি না। বেশি হলে সর্বোচ্চ 2 মাস আমি রুবেন আমোরিমের ভবিষ্যৎ আমি ম্যানচেস্টার ইউনাইটেডে দেখতেছি, নাথিং মোর। সো এই ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস। ভিডিওটি ভালো লাগলে এবং ডেইলি ফুটবল আপডেটস আপনার নিউজ ফিডে পেতে ফলো করুন 90 মিনিট প্লাসকে। ফুটবল অল অ্যালং, ফ্রি প্যালেস্টাইন।